মাউন ভাই সাইড মাউন ভাই রাজাক ভাই اللهم امين على كتاب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب زدني ইয়া রাব্বুল আলামিন ইয়া মাওলা মাবুদ আমরা আজকে বগুড়ায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মভূমিতে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় শাখার এই সাংগঠনিক সভায় উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের যুবদলের প্রধান যুবদলের সভাপতি আমাদের প্রিয় বড় ভাই মোনায়েম মুন্না ভাইকে নিয়ে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের দেশ নেত্রীকে অল্প কয়েকদিন আগে আমরা হারিয়েছি আল্লাহ আমাদের নেত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি নেত্রীর কবর আযাবকে মাফ করে জান্নাতবাসী করো আল্লাহ এই নেত্রী বাংলাদেশের স্থপতি আল্লাহ এই বাংলাদেশের একজন এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক আল্লাহ নেত্রীর সকল গুনাহ খাতাকে মাফ করে তুমি জান্নাতবাসী করো আল্লাহ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমাদের মাঝে নাই আল্লাহ আল্লাহ তাকে কবরে শায়িত আছে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে জান্নাতবাসী করো আল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার শরীরে সুস্থতা দান করো আল্লাহ বাংলাদেশে দীপ্ত কাজ করার সুযোগ করে দাও আল্লাহ যেন তার আগামী দিনে আকাঙ্ক্ষা পূরণ হয় আল্লাহ ভোট দেওয়া যে অঙ্গীকার সেই অঙ্গীকার নিয়ে আমরা যেন সবাই বাংলাদেশে ছড়িয়ে গিয়ে সকল জেলায় কাজ করতে পারি তার তৌফিক দান করো আল্লাহ মারমা এখানে অনেক নেতা অনেক জায়গায় অসুস্থ আছে আল্লাহ সকলে সুস্থতা দান করো আল্লাহ সকলকে কর্মময় জীবন দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সর্বোপরি আজকে যার জন্য দোয়া আল্লাহ এই জমিনে আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের মমতাময় মা আল্লাহ আমরা মায়ের দাবি নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ নেত্রীর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাকে ক্ষমা করো আল্লাহ আল্লাহ তার জানাজা প্রমাণ করেছে আল্লাহ এই বাংলাদেশের ভালোবাসার মানুষ ছিল আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ এই মানুষের প্রত্যেকটি মানুষের হাতকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই সমাজে আজকে আমাদের আজকের এই সবার যার হাত কবুল হয় আল্লাহ তাকে তুমি কবুল করে আমাদের দেশ নেত্রীর কবর আযাবকে মাফ করো আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন সিনিয়রদের নেতৃবৃন্দদের সাথে আজকের এই সভা রাজশাহী জেলা যুবদলের রাজশাহী বিভাগীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আপনার জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ইলিয়াস আহমেদ রানা খেলাবর্ষের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিভাগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করছেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি সহ উপস্থিত নেতৃবৃন্দ এখানে আসলে মূলত আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমাদের যে 9টি ইউনিট রাজশাহী বিভাগের তাদের সাথে আমরা সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে একটু খোলামেলা কথাবার্তা বলার জন্য এখানে বসেছি এটা সাংগঠনিক সভা আবার মতবিনিময় সভা দুটোই আপনারা ধরতে পারেন এখানে আমাদের জেলার যে সমস্ত প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদমর্যাদা যারা আছেন এবং তাদের সাথে যারা কষ্ট করে বিভিন্ন জেলা এবং মহানগর থেকে এসেছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই দেখেন সার্বিক পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ের উপর আলোকপাত করবো কারণ আপনাদের সাথে আমার প্রায় দেখা হয় বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রামে আমি যখন বিভিন্ন জেলায় যাই অন্তত যে বিভাগে যাই সেই বিভাগে অন্যান্য নেতৃবৃন্দরা আসে
আসলে তাদের সাথে আমার বিভিন্ন সাংগঠনিক কথাবার্তা হয়। এবং আজকে আমরা এখানে এই রাজশাহী বিভাগের কেন্দ্রস্থল যদিও রাজশাহী জেলা, তারপরে যেহেতু বগুড়াতে আমি এসেছি, বগুড়া থেকে আমি তাদেরকে জানতে চেয়েছিলাম যে অন্য কোন জেলায় করবো। তারা এর মধ্যে জাহাঙ্গীর খুব দায়িত্ব নিয়ে বললো যে আমরা বগুড়া জেলায় এটা করতে চাই। ইমেল দ্বারা এবং জাহাঙ্গীরের সাথে কথা বলে বগুড়াতে আমরা এটা ফিক্স করেছি। এখন সামনের যে দিনগুলো আপনি বুঝতে পারছেন যে সামনে একটি চ্যালেঞ্জিং সময় আমাদের জন্য। চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কিন্তু আমরা ফ্যাসিস্ট হাসিনার যে সময়টা আপনাদেরকে নিয়ে কিন্তু পার করেছি। এখানে চ্যালেঞ্জ গুলো ছিল, আমাদের জীবনের হুমকি ছিল, চ্যালেঞ্জ ছিল, তারপরও ধরেন বিভিন্ন পারিপার্শ্বিক অনেক প্রতিবন্ধকতাকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা এই প্রতিবন্ধকতা বাধাকে আমরা কিন্তু অতিক্রম করে আমাদের 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সফল হয়েছে, এটাতে কিন্তু আমাদের প্রত্যেকটি ইউনিটের ব্যাপক অবদান আছে। এটা যুবদলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব থাকাকালীন সময় আমি জানি যে আপনারা কি কি ভূমিকা রেখেছেন। প্রত্যেকেই এই আন্দোলনে বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু এটা যে পর্যায়ক্রমিক ভাবে যে এই আন্দোলনটা যে একটা পর্যায়ে এই আন্দোলনটা যে দানা বেঁধে এটার যে সর্বোচ্চ পর্যায়ে যে আন্দোলনটা যে পর্যায়ে উঠলো, এটার পিছনে সবচেয়ে যিনি ভূমিকা রেখেছিলেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি প্রতিনিয়তই আমাদের সাথে কথা বলতেন আন্দোলন কিভাবে করতে হবে, কে কিভাবে দায়িত্ব পালন করবে আমাদের সাথে। তারা উনি প্রতিনিয়তই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনের প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু উনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। আমরা জানি যে উনি কত কষ্ট করেছেন, কি মেধাবী একজন পলিটিশিয়ান উনি। আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে শুনে শুনতেন, আমাদের সাথে শেয়ার করতেন। আমরা ওনার সিদ্ধান্ত, প্রত্যেকের সিদ্ধান্তকে আমরা কার্যকর করার জন্য আমাদের জীবনের ঝুঁকিকে আমরা উপেক্ষা করেছি। হাসিনা কিভাবে অত্যাচার করেছে আপনারা জানেন। সেই অত্যাচারের মধ্যে কিন্তু আমাদের দলীয় প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাদের যখন যে অবস্থা ছিল সেটাকে অতিক্রম করার চেষ্টা করেছে। আমরা সেই অবস্থা থেকে বের হয়ে মহান আল্লাহর রহমতে যে আমরা আজকে এই পর্যায়ে আছি। সামনে নির্বাচন, আমাদের করণীয় আরো অনেক কাজ বাকি আছে এবং সামনে কঠিন একটি নির্বাচন এবং বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত চ্যালেঞ্জকে ইনশাল্লাহ আমরা জয় করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের সব মিটিং এ আমি ধন্যবাদ জানাই, কারণ তৎকালীন ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, এই আন্দোলনে আমাদের সাথে এই ভাইরাও কিন্তু নির্যাতিত ছিল। অনেকে টিয়ার শেলের আঘাত পেয়েছেন, অনেকে টিয়ার শেলের ঝাঁঝালো সেই পরিবেশ যেটা হতো, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পাশাপাশি আপনারা কিন্তু বাঁচে থাকতেন। এবং এই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা অনেক সময় আমাদেরকে অনেক বিপদ থেকেও তারা তাদের গাড়িতে করে অনেক সময় ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমাদেরকে অনেক সময় সহযোগিতা করেছেন। কোন রিস্কি জায়গায় হয়তো আমাদের নেতা কর্মীরা আটক মানে আবদ্ধ জায়গায় আটকে ছিল, সেখান থেকে অনেকে আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে বের হওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। এই জন্য আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের সমস্ত যারা বাংলাদেশ সকলকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাই। তো আমরা আসলে এরপরে খোলামেলা কথাবার্তা বলবো। আপনাদের যদি আমার কিছু কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। মুন্না ভাই, কিছুক্ষণ আগে আপনি বললেন যে সামনের নির্বাচন কঠিন হতে যাচ্ছে, কালকে ওই বিষয়ে আপনি কথা বলেছেন। নানা মুখী চ্যালেঞ্জ আছে আপনাদের, তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদল বিএনপির সবচেয়ে জনবলের দিক থেকে সবচেয়ে বড় একটি অঙ্গ সংগঠন, এই ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল কতটুকু প্রস্তুত?
ধন্যবাদ আপনাকে। আপনি সবসময় সুন্দর সুন্দর প্রশ্ন করেন। আমি অনেক আগে থেকে তারুণ্যের সমাবেশ যখন করলাম তখন আপনি অনেক ইন্টারভিউ নিয়েছেন, আমাদের 3 অঙ্গ সংগঠনের প্রত্যেকের ইন্টারভিউ নিয়েছেন। আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই চ্যালেঞ্জ কিন্তু আমরা রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করছি। কারণ আপনি দেখেছেন ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপার নিয়ে কিন্তু একটি কনস্পিরেসি হয়েছে। এখানে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি নমুনা কিন্তু আমরা দেখতে পেলাম। তো সুতরাং এই প্রত্যেকটি জিনিসকেই কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ভোটার তালিকা প্রণয়ন, সঠিক ভোটার তালিকা আপনার প্রকাশ করা, তারপরে আপনার নির্বাচনের মাঠে প্রত্যেকটি অনেকগুলো ধাপ থাকে, কিন্তু সেই ধাপগুলোকে অতিক্রম করা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে সেই প্রত্যেকটি জিনিসকে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা এগুলো ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে সাংগঠনিক দক্ষতার দিয়ে আমরা এগুলো অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে একচুয়ালি মূল বক্তব্য যেটা, যে আমাদের কি করণীয় সেটা নিয়ে আমরা আমাদের এই যে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এখানে, তারাও তাদের প্রত্যেকটি জেলায় কিন্তু পরীক্ষা নেতা, তারা অনেক অভিজ্ঞ, তারা প্রত্যেকেই এখানে ছাত্র রাজনীতি করে এখানে কিন্তু এসেছে। তাদের সেই জায়গা থেকে তারা তাদের প্রত্যেকটি জেলায় ইউনিটে তারা কিভাবে তাদের অধীনস্থ উপজেলা এবং পৌর শাখা, ওয়ার্ড, ইউনিয়নের নেতৃবৃন্দকে তারা কিভাবে কানেক্ট রাখবে সেগুলো নিয়েই কিন্তু আমরা বিশদ আলোচনা করবো এবং তাদেরকে আমাদের দলীয় কিছু বার্তা এগুলো আমরা দিয়ে যাব। মুন্না ভাই, এর পাশাপাশি সম্পূর্ণ একটি প্রশ্ন। গতকাল আপনার যখন বক্তব্য দেওয়ার নাম উপস্থাপন করা হচ্ছিল তখন বলা হচ্ছিল যে মোনা এসেছে তারেক রহমানের বার্তা নিয়ে। যদিও আপনাদের সাংগঠনিক নানা নির্দেশনা বা নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনা থাকতে পারে, তারপরেও বগুড়া যেহেতু রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ জেলা, এই জেলা সহ রাজশাহী বিভাগের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা কি আমাদের সাথে যদি একটু শেয়ার করা যায়? দেখেন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় যে বার্তাগুলো দেন আপনারাও কিন্তু ইতিমধ্যে জানতে পারেন। তো উনি আমাদেরকে মানবিক সমাজ বিনির্মাণের জন্য সাম্যের ভিত্তিতে যে বার্তাগুলো দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু বর্তমান যেই উনি যে বাংলাদেশে আসার পরে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, উনি কিন্তু পরিকল্পনা করছেন দেশকে কিভাবে সমৃদ্ধ করবেন, স্বনির্ভর করবেন। দেখেন ওই প্ল্যানগুলো ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন। বৃক্ষ রোপণ কর্মসূচি, স্বাস্থ্য এবং শিক্ষা কিভাবে পরিপূর্ণ ভাবে এগিয়ে, মানে একটি যুগোপযোগী স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা যেটা ইতিমধ্যে ধ্বংসের পর্যায়ে, প্রত্যেকটি সেক্টর কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ধ্বংস করেছে। এটা কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, সঠিক তথ্যটা বলছি। আপনারা নিজেরাই কিন্তু জানেন যে লেখাপড়ার মান কত নিম্নগামী হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। উনি পরিকল্পনার কথা বলছেন, বার্তাটা কি? উনি আপনার মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 1 লক্ষ আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন বলেছেন এবং এরা গ্রামের দিকেই বেশিরভাগ এই স্বাস্থ্যকর্মীদেরকে আপনি নিয়োগ দেওয়া হবে এবং এর মধ্যে অনেক অধিকাংশ কিন্তু নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, কারণ গ্রামের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটি জটিল অবস্থায়, এই সুযোগ সুবিধার অভাবে কিন্তু জটিল অবস্থায় গিয়ে মাঝে মাঝে পৌঁছায়। উনি আমাদেরকে এটা বলেছেন যে দেখেন, আমরা যেটা ওনার কাছ থেকে শিখছি যে উন্নত বিশ্বে এখন মানুষকে ট্রিটমেন্ট করার থেকে মানুষকে প্রিভেনশনের দিকে আপনার করা হচ্ছে, সজাগ করা হচ্ছে। যেমন আপনি চিনি খাওয়া কমান, লবণ খাওয়া কমান, কাঁচা লবণ, সুগার এবং সল্টে কিন্তু অনেক ক্ষতি, প্রয়োজন আছে কিন্তু এটা কিছু ব্যবহার বিধি আছে, আপনি কিভাবে এটা কি করবেন। বিভিন্ন আপনাকে ওয়ার্কআউট করতে হবে, আপনাকে চলাফেরা করতে হবে, আপনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য উনি কি চিন্তা করতেছে, ঢাকা শহরকে বা বিভিন্ন শহরকে 3-4 ওয়ার্ডের একটা কমন জায়গার মধ্যে একটা মাঠ করবেন, গ্রিন স্পেস করবেন, যে মানুষের মধ্যে বাচ্চা শিশুকাল থেকে যে আমরা যেমন আমাদের খেলাধুলার স্কোপ ছিল, এখনকার বাচ্চাদের কিন্তু সেটা নেই। না থাকার কারণে আজকে মানুষ যে আপনার বিপদগামী হচ্ছে, শিশু কৈশোর বা কিশোর এবং তরুণরা
সেটা বন্ধ করতে হলে তো আমরা তাদেরকে পজিটিভ ওয়ার্কে, কাজে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। তারা খেলবে, তারা গান গাবে, তারা ব্যায়াম করবে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকলে কিন্তু ওই সমস্ত যে এখন যে মাদকের ব্যবহারটা এত সিরিয়াস পর্যায়ে গিয়ে ঠেকেছে, আপনি সেখান থেকে তাদেরকে আনতে হলে মানে এটা থেকে জাতিকে বাঁচাতে হলে তো তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। যখন সারাদিন খেলাধুলা করবে, লেখাপড়ার পাশাপাশি এবং বিভিন্ন ওয়ার্কআউট করবে, তখন তারা কিন্তু রাত্রে সহজে ঘুমাবে। রাত্রে তখন আপনার টিভি, সোশ্যাল মিডিয়াতে একটু কম থাকবে, তখন তারা টায়ার্ড থাকলে তারা কিন্তু দ্রুত ঘুমিয়ে যাবে। সুতরাং লেখাপড়ার দিকেও মনোযোগ বাড়াবে। এই ধরনের অনেক কথাই কিন্তু আমরা ওয়ার্কশপে জেনেছি। বিশেষ করে আপনি দেখেন ফ্যামিলি কার্ড, এসব কার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি কাজ করেছেন এবং আপনার বনায়নের কিন্তু উনি ব্যাপক বৈজ্ঞানিক উপায়ে কিন্তু উনি বনায়ন করবেন। বৃক্ষরোপণ করা মানে কি? পরিবেশকে ডেভেলপ করা। আজকে যে বাতাসে আমাদের সীসার পরিমাণ বেশি, কার্বনের পরিমাণ বেশি, এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু গাছ দরকার। উনি এটা ফিল করেছেন। 25-30 কোটি 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে এবং এটা সম্ভব। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এগুলো করেছে, আমরাও করতে পারবো। উনি বলেছেন বাংলাদেশ অনেক ইতিমধ্যে অনেক বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশকে সঠিক পথে আনা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। আমার দিক থেকে সর্বশেষ জানার একটু, যেহেতু তারেক রহমানের বগুড়া সহ উত্তরাঞ্চল সফর হওয়ার কথা ছিল, যেটি অনাকাঙ্ক্ষিত কারণে বাতিল হয়েছে, বগুড়ার মানুষের জানতে চাওয়া আপনার মাধ্যমে বা আপনার কাছে খবর আছে কিনা তারেক রহমান কবে আসতে পারেন বগুড়ায়? বগুড়া আসার জন্য গতকালকে বলেছে উনি কিন্তু উন্মুখ হয়ে আছেন। এটা ওনার পিতৃভূমি। সুতরাং যেহেতু উত্তরাঞ্চলের কর্মসূচি স্থগিত হওয়ার পরে এর পরের কর্মসূচি যেটা ঠিক করা ছিল সেটা দিয়ে 22 তারিখে সিলেট বিভাগ শুরু করছেন। এর পরে বোধহয় পর্যায়ক্রমিক ভাবে অন্যান্য বিভাগে প্রত্যেকটি জেলাতেই আমি জানি যে একটি জনসভা করার প্ল্যান আছে, নির্বাচনী জনসভা। অবশ্যই এর মধ্যে বগুড়া অন্যতম। এখানে খুব দ্রুতই জানতে পারবেন। এটা আমি এটুকুই শুধু আপনাদের বলতে পারি যে বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক বা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের সুবিধার্থে তাদের গেটের পেমেন্ট কিন্তু বাংলাদেশে এটা উনি কিন্তু বলেছিলেন যে এখানে পেপাল কিংবা অন্যান্য যে চ্যানেলগুলো আছে যার মাধ্যমে যে ইন্টারনেট গেট ইউজ করে যে আমাদের যারা কাজ করে অনলাইনে যারা কাজ করছে, আউটসোর্সিংয়ের কাজ করছেন, তাদের যে পেমেন্টটা আনার জন্য যে সহজভাবে আসার জন্য আনার জন্য যে চেষ্টাটা সেটা মানে ইতিমধ্যেই উনি ব্যাপকভাবে এটা নিয়ে কাজ করেছেন এবং তরুণদের জন্য উনি এই কাজ আমি যে ইতিমধ্যে যেগুলো বললাম যে এই কাজগুলোর মধ্যে কিন্তু তরুণদের ভবিষ্যৎ কিন্তু এগুলোর মধ্যে জড়িত আছে। এই যে খেলার মাঠ, গ্রিন স্পেস করা, শিক্ষার সুদৃঢ় ব্যবস্থায় শিক্ষাকে আবার আনা এবং শিক্ষার জন্য এখানে এবং উনি আমাদের দেশে কিন্তু আমরা প্রত্যেকটা ছাত্রের কাছে ভালো রেজাল্ট চাই, কিন্তু বাইরের উন্নত দেশের প্রত্যেকটা শিক্ষক কিন্তু আগে তারা নিজেরা কিভাবে টিচিং পলিসিটা কিভাবে হবে সেটা কিন্তু তারা হাতে কলমে শিখে এসে কিন্তু তারা লেখাপড়া করাই। কিন্তু এই জন্য তারা খুব ভালোভাবে কিন্তু তাদের জনগোষ্ঠীকে আপনি শিক্ষিত বা আপনার উন্নত জীবনযাপনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাথে খাপ খাইয়ে নেওয়ার যে সমস্ত মেথড আছে তা কিন্তু সেটা কিন্তু তারা প্রয়োগ করতে পারে। উনি কিন্তু আমাদের এই ক্ষেত্রেও কিন্তু শিক্ষা নিয়েও কিন্তু ব্যাপক কাজ করেছেন, যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে কিছু পলিসি আছে যেটা হয়তো পরে জানাবেন, নির্বাচনী ইশতেহারের মধ্যে জানাবেন। এবং উনি তরুণদের জন্য সবচেয়ে বেশি কিন্তু সুযোগ সুবিধার নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে কিন্তু তরুণদের জন্যই কিন্তু আপনার বগুড়াতে প্রায় 20টা পয়েন্টের মধ্যে ফ্রি ওয়াইফাই জোন করেছেন। এর মধ্যে বগুড়া আজিজুল কলেজ সহ বিভিন্ন পয়েন্টে। এখানে কি কাজ আজকে আমি দেখলাম স্টুডেন্টরা একটা সাক্ষাৎকারে বলছে যে আমরা এটাতে অনেক উপকৃত হচ্ছে। আমরা দেখা গেল কলেজে এসে কোনো নোটিশ বের করতে একটা ইন্টারনেট কোনো একটা নোটিশ খুঁজতেছি, সাথে সাথে ওখানে আমরা ক্লিক করে যেহেতু ইন্টারনেট সার্ফিং করতে পারতেছে। এই ফ্যাসিলিটি গুলো এই যে দেওয়া স্টার্ট হয়েছে, এগুলো নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের।
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আমরা তারুণ্যের সমাবেশের মাধ্যমে কিন্তু বার্তা দিয়ে গিয়েছিলাম যে তরুণরাই আগামীর বাংলাদেশ, তরুণরাই করবে আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। গণভোটের বার্তাটা যদি গণভোটের বার্তা কিন্তু বলে দিয়েছে বিএনপি থেকে গতকালকে নজরুল ইসলাম খান কিন্তু বলেছে যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষের দল। সুতরাং আমরা আমাদের অবস্থান কিন্তু গতকালকে উনি বলে দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।